রোববার কাস্টমস কমিশনার এনামের বসুন্ধরার 9 তলা বাড়ি ও ফ্ল্যাট জব্দের নির্দেশ। মতিউর পরিবারের সম্পদ নিয়ন্ত্রণে নিল দুদক। ছড়িয়ে পড়ছে কোটা আন্দোলন। রোববার ক্লাস পরীক্ষা বর্জন, শিক্ষক কর্মবিরতিতে অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়। গাজীপুর মহানগর আওয়ামী লীগ কমিটি নিয়ে বিতর্ক। ত্যাগীরা বাদ পড়লেও আছেন বিতর্কিতরা, সভাপতিকে দুষছেন সাধারণ সম্পাদক। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এবং তার 2 স্ত্রী ও সন্তানদের নামে থাকা 866% জমি, 4টি ফ্ল্যাট ও বসুন্ধরায় 5 কাঠার 2টি প্লট ক্রয় করেছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে সিলেট বিভাগের কাস্টমস কমিশনার এনামুল হকের পরিবারের 10 কোটি অবৈধ সম্পদও ক্রয় করে সংস্থাটি। দুদকের আবেদনের প্রেক্ষিতে সম্পদ ক্রয়ের নির্দেশ দেন আদালত। ক্রয়ের আওতায় রয়েছে ফ্ল্যাট, প্লট, বাড়ি ও আবাদি জমি। মেহদ্দিন আহমেদের প্রতিবেদন। কাস্টমস ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে 2019 সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। 9,76,107 টাকার অবৈধ সম্পদ রয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে। এর মধ্যে এনামুলের সম্পদ ক্রয় করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত আবেদন গ্রহণ করে সম্পদ জব্দের নির্দেশ দেন। জব্দের তালিকায় রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় 9 তলা বাড়ি, 2টি ফ্ল্যাট এবং 3টি বাণিজ্যিক স্পেস। এছাড়া রাজধানীর ভাড্ডা, আফতাবনগর, গাজীপুর সহ দেশের 11টি স্থানে জমি রয়েছে তার। এদিকে পুত্র মুশফিকুর রহমানের ছাগল কাণ্ডের পর আলোচনায় আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের বিষয়টি। এর মধ্যে তার বিরুদ্ধে মাঠে নেমেছে দুদক। মতিউরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। তার সম্পদ ক্রয় করার জন্য আদালতে আবেদন করেন দুদক কর্মকর্তা। মতিউর এবং তার স্ত্রী সন্তানদের সম্পদ ক্রয় করারও নির্দেশ দিয়েছেন আদালত। তার নিজস্ব নামীয় সম্পদ, তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তার কন্যা এবং তার পুত্রদের নামীয় কিছু সম্পদের আজকে আমরা ক্রয় করার জন্য আবেদন করেছিলাম বিজ্ঞ আদালতে, এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সেগুলো ক্রয়ের আদেশ দিয়েছেন। দুদক মতিউর রহমানের নামে এখন পর্যন্ত পেয়েছে 114% জমি। তার স্ত্রী লাইলা কানিজের নামে আছে 522.52% জমি। ছেলে আহমেদ তৌফিকুর অর্ণবের নামে পাওয়া গেছে 275.875% জমি। মেয়ে ফারজানা রহমান ইশিতার নামে পেয়েছে 106.56% জমি। একই ব্যক্তির নামে বসুন্ধরায় 5 কাঠার উপরে বহুতল ভবনটিও জব্দ করা হয়। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার লাভলির নামে থাকা জমি এবং বসুন্ধরার 5 কাঠা জায়গাও জব্দ করা হয়েছে। পরিবারের আরেক সদস্য লাইলা কানিজের নামের 2,540 কোটি টাকার সম্পদও নিয়ন্ত্রণ নিয়েছে দুদক। মোট 1017 ডেসিমেল জায়গা, যেগুলো নরসিংদী এলাকায় এবং বরিশাল এলাকায়। এছাড়াও রয়েছে 3টি ফ্ল্যাট, যার একটি ধানমন্ডিতে, 2টি বসুন্ধরায় এবং আরেকটি 5 কাঠা প্লটের উপরে 5 তলা বহুতল ভবন একটি নির্মাণ করা আছে। রিসিভার নিয়োগ দিয়ে দুদক এইসব সম্পদ তত্ত্বাবধান করবে। একই সাথে পর্যায়ক্রমে অন্য সম্পদও জব্দ করা হবে। তাছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান দুদক আইনজীবী। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে সচিব কমিটির সভা। এতে জাতীয় শুদ্ধাচার নীতিমালা হালনাগাদ করা ও সরকারি কর্মকর্তাদের আচরণবিধি হালনাগাদ করার বিষয়ে আলোচনা হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এসব কথা জানান। আমাদের যে শুদ্ধাচরণ নীতিমালাটি এখন আছে, সেটি প্রায় 12 বছর হয়ে গেছে, 10 বছর বেশি হয়ে গেছে। তো এইটি আমরা কিন্তু এখন একটা আপডেট করার চিন্তা ভাবনা করছি। সেই প্রসঙ্গটা আলোচনা হয়েছে যে আমাদের একটা যে আচরণ বিধি ছিল 1979 সালের, তো ওইটিকে আপডেট করার কার্যক্রম চলতেছিল। সেটির অগ্রগতি কি সেটি আমরা জেনেছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই সেটি হয়তো ফাইনাল হয়ে যাবে। গ্রাহকের পাওনা টাকা ফেরত না দিয়ে ফ্লাইট এক্সপার্ট সহ নামে বেনামে বহু কোম্পানিতে বিনিয়োগ করেছেন ইভেলির সিইও রাসেল। 4 বছর আগে কাছের পরিচিত বন্ধুদের কাছ থেকেও লভ্যাংশ ও মালিকানা দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর দিয়েছেন পল্টি। নতুন করে অর্ডারে পণ্য নিয়েও ভেলকিবাজির অভিযোগ গ্রাহকদের। ইভেলির নতুন প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের 2 পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। প্রতারণায় নিজ বন্ধুকেও ছাড়েননি ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল।
রাসেলের ঘনিষ্ঠ বন্ধুদের একজন মনিরুল হাসান সবুজ। বন্ধুর বিপদে 2021 সালে মনিরুল সহ কয়েকজন তার হাতে তুলে দেন কয়েক কোটি টাকা, যার মধ্যে সবুজেরও রয়েছে 1,63,00,000 টাকা। চলতি বছর বিগ ব্যাংক অফার নিয়ে নতুন করে ইভালি চালুর সময়ও রাসেলের পাশে ছিলেন মনিরুল। তার কোম্পানি রূপসা কনগ্লোমারেট লিমিটেডের বেশ কিছু পণ্য কেনে ইভালি। বিগ ব্যাংক 5-এর অফারে সেসব পণ্যের বিজ্ঞাপন প্রচার করে লাইভ শেষ হলেই পল্টি নেয় রাসেল। মনিরুলের পণ্যগুলো 19 লাখ টাকা কিনে নেওয়ার কথা বলে নিজের ওয়্যার হাউসে নিয়ে বিজ্ঞাপন প্রচার করলেও কোনো টাকাই দেননি নিজ বন্ধুকে। পাওনা ফেরোচ্ছে বন্ধুর কাছ থেকে পাচ্ছেন হুমকি। তার আশেপাশে যত ভিউতে যা ক্যাপচার জন্য ছিল সবকিছু ছিল রূপসার প্রোডাক্ট। প্রথম দিনের মতো করেই সে লাস্ট ডেতেও আমাকে সে ইউজ করছে, যে ধরেন আমার প্রোডাক্টগুলো দিয়ে তার ওইখানে ডিসপ্লে করে সুন্দরভাবে করে সে ওইখানে লাইভ প্রোগ্রামটা শেষ করে। এরপর থেকে আর তার সাথে আমার কখনো কমিউনিকেশন হয় না, সে আমার ফোনও পিক করে না। মালিকানা দেওয়ার স্বপ্ন দেখিয়ে ইমরান নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ 44 লাখ টাকা সহ নানা পণ্যের অর্ডার মিলিয়ে রাসেল হাতিয়েছেন 1 কোটি টাকারও বেশি। ছিল বন্ধু, এখন শত্রুও নাই, মানে উনি টোটালি কোনো যোগাযোগ করতেছে না। উনি আমাদেরকে এক পর্যায়ে মালিক বানাই দিচ্ছে, এখন আমরা মালিক না ফিওনও নাই। ওনাকে তো কোনো মাধ্যমে আমরা খুঁজে পাচ্ছি না। তারপরেও বিভিন্ন মাধ্যমে যদি টাকা চাইতে যাই, উনি বিভিন্ন বাহিনী রাখছে, বিভিন্ন সাংবাদিকদের দিয়ে, বিভিন্ন প্রশাসনের লোকদের দিয়ে পাওয়ার খাটাচ্ছে। 2021 সালের 29 মে অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট কিনে কয়েক কোটি টাকা বিনিয়োগ করে ইভালি। তবে রহস্যজনকভাবে বিষয়টি নিয়ে চুপ ফ্লাইট এক্সপার্ট কর্তৃপক্ষ। সেটা অবশ্যই ওই সময়ে একটা আমাদের প্রতিবাদমূলক একটা কথা বলার কথা ছিল, কিন্তু জিনিসটা যেহেতু তখনও একটা বিজনেস ছিল, যে প্রসেসিংয়ে ছিল, সো ওটা নিয়ে এই জন্য আমরা দুই পক্ষই আসলে খুব বেশি চিন্তা করিনি। যে অ্যাডভান্স ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডও বিনিয়োগ আছে ইভালির। এই প্রতিষ্ঠানের সিইও আরিফার হোসেন ইভালিরই সাবেক চিফ মার্কেটিং অফিসার। ইভালির চিফ টেকনিক্যাল অফিসার ওসমান গনি নাহিদের মাধ্যমে দুবাইয়ে ব্যবসা পরিচালনা করে আসছে রাসেল। তো দুবাই আসা যাওয়া করার কারণ হচ্ছে ওখানে সে ব্যবসা সেট করতেছিল, নাহিদকে নিয়ে সে ব্যবসা সেট করতেছিল। তো এই জন্য আর কি, এটা নিয়ে আপনারা আরো যদি একটু খোঁজ খবর নেন তাহলে আপনারা বের করতে পারবেন। মামলা প্রত্যাহারের সত্ত্বে প্রতারণার শিকার গ্রাহকদের অর্থ পরিশোধ করলেও নিরীহ অনেক গ্রাহকেরই দেনা পরিশোধ করছেন না ইভালি। অভিযোগের সত্যতা খুঁজতে ইভালির ধানমন্ডি অফিসে দেশ টিভি ওয়েবসাইটে অফিস দেখানো হলেও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই তালাবদ্ধ ইভালির এই কার্যালয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ইভালির প্রতারণা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যেমনটি আমরা আপনার প্যাকেজে দেখছিলাম, গ্রাহকের টাকা ফেরত না দিয়ে কিভাবে নতুন করে আসলে ইভালি বিনিয়োগ করলো সেটা একটু জানতে চাই আপনার কাছে। জি ধন্যবাদ আপনাকে। আসলে ই কমার্স প্রতিষ্ঠানগুলো কিন্তু পরবর্তীতে সরকার যখন প্রথম অবস্থা 2021 সালে আমরা দেখেছি বাংলাদেশের যত ই কমার্স প্রতিষ্ঠান আছে সেগুলো নানান প্রতারণার ক্ষেত্রে গ্রেফতার হলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি ইভালি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আবারও পুনরায় ব্যবসার সুযোগ দিয়েছিল এবং সত্য ছিল গ্রাহক যারা টাকা পাবে তাদের সেই টাকাগুলো পরিশোধের, এবং আমরা সেটি দেখেছি ইভালি আবার নতুনভাবে তারা চালু করেছিল এবং গ্রাহকদের যে টাকা দেওয়ার যে সত্ত্বে আসলে তারা চালু হয়েছিল সেই সত্য থেকে তারা কিন্তু অনেকাংশে পিছিয়ে। এবং আরেকটা বিষয় যদি একটু জানিয়ে রাখি, যখন ইভালি 2021 সালে হাইকোর্টের আদেশে যখন মাহবুব কবির মিলন তিনি দায়িত্ব নিয়েছেন তখন কিন্তু রাসেলের যে সম্পদ যত সম্পদ ছিল সেই সম্পদের হিসাব নেওয়া হয় এবং সেই হিসেবে আমরা দেখেছি বেশ কয়েকটি তথ্য কিন্তু আসেনি। বিশেষ করে আমরা আমাদের এখানে প্রতিবেদনে উল্লেখ করেছি 2021 সালে মে মাসে ফ্লাইট এক্সপার্ট নামে একটি অনলাইন ট্রাভেল এজেন্সি ইভালি কিনেছিল, কিন্তু আমরা সেটি কিন্তু তার পরবর্তীতে তথ্য কিন্তু আমরা দেখিনি। এখনও কিন্তু সেই ফ্লাইট এক্সপার্ট আছে, যদিও তা পরিচালনা করছে অন্য একটি পক্ষ। তাহলে সেখানে তার মালিকানা কতটুকু ছিল তখন, এবং সেটি কিন্তু সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল তখন 2021 সালে, এবং সংবাদ মাধ্যমে এসেছিল যে ফ্লাইট এক্সপার্ট ইভালি কিনে নিয়েছে। অথচ এখন কিন্তু আমরা দেখছি যখন গ্রাহকদের টাকা পরিশোধ করতে হবে সেক্ষেত্রে কিন্তু তাদের পণ্য বিক্রি করে লভ্যাংশ আয় করে তারপর পরিশোধ করতে হবে এমন সত্য। এবং আমরা দেখেছি দীর্ঘদিন ধরে ইভালি ব্যবসা করছে। আমরা শুধু ভোক্তা অধিকারে 6,500 মামলা দেখেছি, সেই 6,500 মামলার মধ্যে ইতিমধ্যে প্রায় 5-6 মাসে মাত্র 250 জন টাকা পেয়েছে। এবং একই সাথে অন্য গ্রাহক যারা আছে এখানে প্রায় তাদের কয়েক হাজার গ্রাহক আছে যারা কোটি কোটি টাকা পাবে, কয়েকশো কোটি, যেটা র্যাবের যে তথ্যে আমরা দেখেছি প্রায় 500 কোটি টাকার উপরে গ্রাহকরা পাবে। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত 6 মাসে প্রায় 1 কোটি টাকাও দিয়েছে কিনা এখনো আমাদের সন্দেহ, আমরা কিন্তু সেটা দেখিনি। এবং এখানে আরেকটি নতুন ইস্যু তারা যোগ করেছে যে এইসব গ্রাহকরা মামলা করেছে, অর্থাৎ রাসেলের নামে কিন্তু সারা বাংলাদেশে বেশ কয়েকটি মামলা রয়েছে, কয়েকশো মামলা রয়েছে ইভালির গ্রাহকরা যেগুলো করেছে, এবং সেই সকল গ্রাহকদের টাকা পরিশোধ করে কিন্তু ইভালি মামলাগুলো তুলে নিচ্ছে কৌশলে। তো একই সাথে এখানে নিরীহ গ্রাহক যারা আছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, এবং একই সাথে ই কমার্সের যে আইন সে আইনে
ক্যাশ টাকা নিতে পারবে না কারো থেকে, এটা কিন্তু নিয়ম রয়েছে। কিন্তু সেখানে আমরা প্রতিবেদনে একেবারে তার ঘনিষ্ঠ বন্ধুদের উল্লেখ করে দেখিয়েছি ব্যবসা ওই সময় কিন্তু কয়েক কোটি টাকা সে কিন্তু নিয়েছে, যেটি একেবারে নীতিমালার বাইরে ছিল। তো আসলে সবকিছু মিলিয়ে নতুন ধাপেও নানান প্রতারণার আমরা ফাঁদ দেখছি। বিশেষ করে যারা প্রোডাক্ট অর্ডার করছে, আমাদের কাছে বেশ কয়েকজন গ্রাহক অভিযোগ করেছে একটা পণ্য যখন অর্ডার করছে সেখানে তারা কুরিয়ার চার্জটা দিচ্ছে। এখন চার্জটা দেওয়ার পরে হঠাৎ যেটি তার 3 দিনের মধ্যে দেওয়ার কথা, 72 ঘন্টার মধ্যে দেওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু তার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবং ক্যান্সেল হয়ে যাওয়ার পরে যে কুরিয়ার চার্জটা কেটে নেওয়া হয়েছে সেটি তো ফেরত দেওয়ার কথা। অনেক গ্রাহক অভিযোগ সে টাকাটা ফেরত দিচ্ছে না। তো এমন তার হিসেবেই এখন প্রতিদিন প্রায় কয়েক হাজার গ্রাহক আবার আসলে নতুন করে এক ধরনের প্রতারণার সৃষ্টি করেছে ভ্যালি। আরেকটু জানতে চাই রাসেলের যে প্রতারণা সেটি নিয়ে ভুক্তভোগীদের সাথে আপনার কথা হয়েছে, তারা কি বলছেন? ভুক্তভোগীরা আসলে এক প্রকার কথাই আছে না, মানুষ আশায় বাঁচছে। তো ভুক্তভোগীরাও কিন্তু সেরকম, তাদের প্রত্যাশা আশায় তারা বাঁচছে, কিন্তু এই আশায় বাঁচতে গিয়ে কিন্তু তারা এখন মরে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। যেমন আমাদের আরো একটি পর্ব আছে, আমরা সেখানেও আসলে তুলে ধরবো ইভালির টাকা ইনভেস্ট করে যেখানে একজন মারা গিয়েছে এমনও তথ্য আমরা পেয়েছি। এবং একই সাথে বেশ কয়েকজন বিভিন্ন লোকদের কাছ থেকে টাকা ধার নিয়ে তারা ইভালিতে ইনভেস্ট করে, এবং যখনই ইভালি চলে যায় এবং তাদের টাকা দিতে পারছে না, তারা কিন্তু দেশের বাইরে পাড়ি জমাচ্ছে, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং এই সব কিছু মিলিয়ে গ্রাহকদের প্রত্যাশা ছিল যে আসলে রাসেলের ব্যবসা পরিচালনা করে তাদের টাকাগুলো পরিশোধ করবে। কিন্তু এর ফাঁকে আমরা দেখেছি দুবাইতে তার একেবারে খুব ঘনিষ্ঠ ওসমান গনি নাহিদ নামে একজন, এবং একই সাথে তার চিফ মার্কেটিং অফিসার, তিনিও ডেভেলপার কোম্পানিতে আছেন, একটা কোম্পানির সিও, এইসব প্রতিষ্ঠানগুলোতে তার যে টাকাগুলো সেগুলো কিন্তু তিনি লাগিয়েছে। অর্থাৎ এইটা স্পষ্ট কিভাবে হয়, যখন রাসেল গ্রেপ্তার হয়েছিল তখনও তো তার কাছে মানুষ অসংখ্য অর্ডার করেছিল, অসংখ্য টাকা ছিল, কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে কি তার অ্যাকাউন্ট একেবারে জিরো হয়ে গেছে? সেখানে কি 1 টাকাও ছিল না? সেই টাকাটা যদি থেকে থাকে সেটি আসলে কোথায়, এটি কিন্তু এখনো তদন্তে বের হয়নি। তো আসলে সবকিছু মিলিয়ে আমরা প্রত্যাশা করি আসলে গ্রাহকরা তাদের টাকা ফিরে পাক, ইভালির মতো প্রতিষ্ঠানগুলো ব্যবসা করুক, কমার্স প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াক, এমনটাই প্রত্যাশা থাকবে। যেহেতু ডিজিটাল বাংলাদেশ ডিজিটালভাবেই প্রযুক্তিগত এগিয়ে থাকবে, কিন্তু সে তার মাঝে যেন প্রতারণা না থাকে, প্রতারণা থেকে যতটাই দূর হতে থাকবে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে, কমার্স খাতটা অনেক বেশি ডেভেলপ করবে, এটাই প্রত্যাশা করা যাচ্ছে। সেই প্রত্যাশা করতে চাই। নিশাদ, ধন্যবাদ আপনাকে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইভ্যালির প্রতারণা নিয়ে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ। দিন যত গড়াচ্ছে ততই বড় আকার ধারণ করছে কোটা সংস্কার আন্দোলন। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দুপুরে হাজারো শিক্ষার্থী 4র্থ দিনের মতো রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে। মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে সব কলেজ বিশ্ববিদ্যালয়ে শনিবার বিক্ষোভ মিছিল এবং রোববার ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করে তারা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বৈষম্যমূলক কোটা প্রথা বাতিলের দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয় শতাধিক শিক্ষার্থী। সূর্য সেন হল সহ বিভিন্ন হলে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণে বাধা দিতে আটকে রাখার অভিযোগ শুনে ওইসব হলের দিকে যান আন্দোলনকারীরা। এ সময় হলের শিক্ষার্থীরা অভিযোগ করেন ছাত্রলীগের কর্মীরা তাদের আটকে রেখেছিল। ক্যান্ডিডেটদেরকে বলে দিছে যাতে হল থেকে একটা ছেলে যাতে না বের হয়। আমি সকাল থেকে বের হওয়ার সময় ঠিক আছে সবাইকে দেখে দাঁড়া করে রাখছে, আমি বলছি আমার সাথে আছে, কয়েকজন চলে আসছে আর কয়েকজন রয়ে গেছে। ভয় পেয়ে ছাত্রলীগের ভয় পেয়ে আজকে গেটের সামনে দাঁড়ায় রয়েছে। ওদের কি চাকরি লাগবে না? যে এটা হচ্ছে গভর্নমেন্টের একটা ওপেন প্ল্যান, যেটা শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে এবং তাদের ক্ষতির দিকে ধাবিত করতে। আপিল বিভাগের সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল থাকায় মিছিল নিয়ে শাহবাগ চত্বরে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। বেলা গড়ানোর সাথে সাথে বড় আকার ধারণ করে কোটা সংস্কার আন্দোলন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যান। অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন তারা। আজকে আপিল বিভাগ যেটি করতে পারতেন যে হাইকোর্টের রায়টিকে স্থগিত করতে পারতেন। সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ক্লাস পরীক্ষা বর্জন থাকবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমাদের আন্দোলন চলবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। যে বৈষম্যের শিকার হচ্ছে এই বৈষম্য থেকে এই বাংলার ছাত্র সমাজ মুক্তি চাই। এদিকে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ মোড় দীর্ঘ সময় আটকে রাখায় সড়কে দেখা দেয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন আশেপাশের হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনেরা। কিভাবে যাবো এটা ভাবতেছি আর কি। ক্যাম্পাস থেকে বের হয়ে এখন তো কোনো বাস পাচ্ছি না। আমরা পিজি হাসপাতালে আসছিলাম আমার ওয়াইফে নিয়ে, এখন যাওয়ার জন্য কষ্ট হইতেছে, গাড়ি পাইতেছি না। নার্সি মেডিকেলে এখন আমরা গাড়ি পাইতেছি না, আমরা যাবো অনেক দূরে, এটা তো আমাদের ভোগান্তি। কোটা প্রথা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শিক্ষার্থীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহে দিনভর নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দিনের আন্দোলন নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে আজ কি কর্মসূচি ছিল? আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের সাড়া কেমন দেখেছেন আপনি? কোটা বিরোধী আন্দোলনে একেবারেই সারা দেশের ন্যায় ময়মনসিংহের দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একেবারেই উত্তাল ছিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে। অর্থাৎ আমি যদি বলি, আজকে সারাদিন ছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমরা দেখেছি দুপুর দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ শেষে কিন্তু তারা জব্বারের মোড়ে গিয়ে রেল লাইন অবরোধ করে, অর্থাৎ সেখানে তারা 2 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে। অর্থাৎ তখন কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে এবং জামালপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনটিকে তারা অবরোধ করে সেটির সামনেই অবস্থান কর্মসূচি করায় আমরা দেখেছি ট্রেনের যারা যাত্রী ছিলেন তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছিলেন। এর মধ্যে রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষও কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছিলেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা কিন্তু এই রেলপথ অবরোধ করেছিলেন, যার কারণে কিন্তু একেবারেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। অর্থাৎ প্রায় 2 ঘন্টা কিন্তু সেখানে অবরোধ করে রাখা হয়, যার কারণে কিন্তু একেবারেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। এছাড়াও আপনি জানেন যে কোটা বিরোধী আন্দোলনের পাশাপাশি শিক্ষক এবং কর্মচারী অফিসার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু তথ্য স্কিমের যে প্রজ্ঞাপন সেটিকে বাতিলের দাবিতেও কিন্তু তারা আন্দোলন করে আসছেন। অর্থাৎ বলা যায় যে বিশ্ববিদ্যালয় কিন্তু এখন আন্দোলনেই চলছে। বিশ্ববিদ্যালয় সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু এই টানা কর্মসূচিতে একেবারেই অচল অবস্থা বিরাজ করছে এবং আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে সরকার আজকে একটি রায় হওয়ার কথা ছিল, সেই রায়টিও কিন্তু স্থগিত করা হয়েছে এবং তারা বলছেন যে সরকার এটিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন এবং এই আন্দোলনে আমরা দেখেছি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং তারা বলছেন যে তারা কিন্তু কোটার মধ্য থেকে সুযোগ সুবিধা নিতে চান না এবং তারা বলছেন মেধা দিয়েই কিন্তু চাকরিতে তারা আসতে চান। সেই বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের সাথে ঐক্যমত পোষণ করে তারাও কিন্তু আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন। অর্থাৎ মূল কথা হচ্ছে শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা জীবন শেষে তারা যেন তাদের মেধা তালিকায় আসলে চাকরিতে সুযোগ পান এবং কোটা বৈষম্য সেটি যেন আসলে না থাকে, সেই বিষয়টি তারা বলছিলেন। শিক্ষার্থীরা বলছেন যে স্বাধীনতার দীর্ঘ বছর পরেও যদি কোটা নিয়ে তাদের চাকরিতে আসতে হয় সেটি কিন্তু বৈষম্যমূলক এবং সেটি আর তারা চাচ্ছেন না এবং সেই লক্ষ্যেই যে তাদের আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং আগামী রবিবার থেকে হয়তো নতুন কর্মসূচি আসবে সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন তাদের যে ধরনের কেন্দ্র অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের কাছে যে ধরনের প্রোগ্রাম কর্মসূচি আসবে সেগুলো তারা বাস্তবায়নে কিন্তু তারা সচেষ্ট থাকবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ কঠিন থেকে কঠিনতম আন্দোলন তারা করতে চান এবং দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে চান, সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে এবং এই আন্দোলনকে আসলেই আমরা এই আন্দোলনকে নিয়ে শিক্ষক এবং বিশ্লেষকদের সঙ্গেও কথা বলেছিলাম এবং তারাও বলছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু অনেকটাই যৌক্তিক এবং সেই আন্দোলনটি সরকারকে মেনে নেওয়ার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন এবং যদি কোনো কারণে তাদের এই আন্দোলন যে উদ্দেশ্যে করছে সেটি যদি মেনে না নেওয়া হয় তাহলে তাদের যে আন্দোলন সেটিকে কিন্তু আরো দীর্ঘ করবেন বলে জানিয়েছেন এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রায় 5000 শিক্ষার্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেই 5000 শিক্ষার্থী কিন্তু আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং তারা আগামী রবিবার থেকে নতুন কর্মসূচিতে আরো ব্যাপক হারে শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের যে আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনগুলো সফল করার চেষ্টা কিন্তু করবেন। অর্থাৎ বলা যায় যে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে একেবারেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত হচ্ছিলেন ময়মনসিংহ থেকে, কোটা বাতিলের দাবিতে আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন। প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক আন্দোলন অব্যাহত রেখেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব ক্যাম্পাসের কার্যক্রম। এদিকে দুপুরে শিক্ষক নেতাদের সাথে সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। এতে হতাশ শিক্ষক নেতারা। মাজহারুল ইসলামের রিপোর্ট। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকদের এই আন্দোলনে যোগ দেয় কর্মকর্তা কর্মচারীরাও।
এমন পরিস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। বৈঠক কবে হবে এ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। আমরা চেয়েছিলাম যে আমাদের সেতুমন্ত্রী, আমাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেব এবং শিক্ষামন্ত্রী মহোদয় যদি একসাথে বসতেন, তাহলে যদি অর্থমন্ত্রীও সাথে থাকতেন, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও ভালো হতো। তো দেখা যাক, আমরা আমাদের আন্দোলনও চালিয়ে যাচ্ছি, আমাদের যে পূর্ববর্তী কর্মসূচি যেটা আছে সেটা অব্যাহত থাকবে। শিক্ষকদের উপর যারা পরিকল্পিতভাবে এই অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন তাদের সমালোচনাও করেন শিক্ষক নেতারা। সব জায়গাতে লেখা আছে 2010 সালে শিক্ষা দিতে লেখা আছে যে এদের আলাদা মর্যাদা দিতে হবে আমাদেরকে, সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে। তা না করে ওনার ধ্বংস করতে চাচ্ছেন। আমাদের স্পষ্ট, গতকাল আমরা মিটিং করেছি, সারা বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির প্রতিনিধি ওখানে ছিলেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদেরকে অবশ্যই প্রত্যয় স্কিমের বাইরে নিয়ে আসতে হবে। স্পষ্ট, এটা নিয়ে আলোচনার কিছু নাই। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান শিক্ষকরা। যে আমরা যে ক্ষতিটা এখন হচ্ছে ছাত্রছাত্রীদের, আমাদের সেই সুযোগ আছে যে আমরা এটা পুষিয়ে নিতে পারবো। আমরা ছুটির দিনে ক্লাস নিব, আমরা এক্সট্রা ক্লাস নিব, যেটা আমরা করোনাতে করেছি বা অন্যান্য ইমার্জেন্সি অবস্থায় আমরা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেটা প্রমাণ করেছে যে আমরা পারি সেটা, এবং আমরা সেই ব্যাপারেই সচেষ্ট আছি। চলমান শিক্ষকদের আন্দোলন কবে অবসান হবে এবং ক্লাস পরীক্ষা চালু হবে তা নিয়েই চিন্তিত সাধারণ শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 19 মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করল গাজীপুর মহানগর আওয়ামী লীগ। তবে কমিটিতে জায়গা পাওয়া বেশিরভাগ সদস্যকে নিয়ে রয়েছে বিতর্ক। বিএনপি থেকে আসা হত্যা মামলার আসামি, নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ভিডিও ভাইরাল হওয়া ব্যক্তিও পেয়েছেন পদ। কোনদিন দল না করেও বিদেশে বসে নেতা বনে গেছেন কেউ কেউ, আর বাদ পড়েছে ত্যাগী নেতারা। কমিটি নিয়ে বিতর্কের কথা স্বীকার করলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল। তবে দোষ চাপালেন সভাপতি আজমতুল্লাহর উপর। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের পর অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট গাজীপুর মহানগর আওয়ামী লীগ। অতীতে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মহানগরের এই ইউনিট। 2022 সালের 19 নভেম্বর ভাওয়াল রাজবাড়ী মাঠে সম্মেলন শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান এবং আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দীর্ঘ 1.5 বছর পর গেল বুধবার ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি। অভিযোগ উঠেছে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেওয়া হয়েছে বিতর্কিত হাইব্রিড হত্যা মামলার আসামিদের। যুগ্ম সম্পাদক দায়িত্ব পাওয়া আব্দুল হোসেন রিপন সরকার, যিনি ছিলেন হত্যা মামলার আসামি। অন্যদিকে সন্ত্রাস চাঁদাবাজি করায় সন্ত্রাসী খেতাব পাওয়া মামুন মণ্ডল পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের মতো বড় পদ। বিদেশ থেকেও দলীয় পদ বাগিয়ে নিয়েছেন নতুন কমিটির প্রচার সম্পাদক আব্দুল হালিম সরকার। বিভিন্ন মামলার আসামি হয়েও পদ পেয়েছেন দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাসেল। মীর আসাদুজ্জামান তুলা, যার নামে চাঁদাবাজি সহ রয়েছে একাধিক মামলা। নারী কেলেঙ্কারিও ভিডিও ভাইরাল হয়ে যিনি হয়েছিলেন আলোচিত সেই খলিলুর রহমান কাউন্সিলর ও একই ধরনের অভিযোগ থাকা আব্দুর রহমান মাস্টার জায়গা পেয়েছে নগর কমিটিতে। বিএম জাহিদুল হক মিতু, যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব কামাল সিদ্দিকীর ব্যবসায়িক পার্টনার ছিলেন, তিনিও এই কমিটিতে পদ পেয়েছেন। অন্যদিকে আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলা আসামির ভাইও পেয়েছেন এই কমিটিতে পদ। বিতর্কিতরা কমিটিতে জায়গা পেয়েছে এমন অভিযোগ স্বীকার করে নিয়ে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল দায় চাপালেন মহানগর সভাপতি আজমতুল্লাহর উপর। সব ধীরে ধীরে সভাপতি দায়িত্ব নিতেই হবে, কিছু শেয়ার নিতে হবে, কিন্তু আমার নেতৃত্ব হয়নি। আমি সবচেয়ে মানে সবাই আমার বয়োজ্যেষ্ঠ। আমি যেখানে কাজ করছি এইখানে তো এরকম হিরো দায় আমি নিতে পারি, কিন্তু টঙ্গী কি হয়েছে না হয়েছে সেটার দায়িত্ব হলো যে আমাদের এখন বর্তমানে এমপিআর প্রতিমন্ত্রী আর সভাপতি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত 75 সদস্য পূর্ণাঙ্গ কমিটি 2025 পর্যন্ত অনুমোদন দেওয়া হয়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।